অনিয়ম ও দুর্নীতির আখড়া মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস। শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ আর টেন্ডার ছাড়াই গাছ বিক্রি। জড়িত যোগ্য পরিচালক মোরশাদুল ইসলাম। কক্সবাজারে পেকুয়ার আতঙ্ক। বন কর্মকর্তা হাবিবুল। পাহাড়ের মাটি ও বালুর সঙ্গে দেদারসে চলছে গাছ বিক্রি। বাধা দিলেই মামলার হুমকি। 1.5 লাখ ইভিএমের 1 লাখই অকেজো। ফের নতুন ইভিএম কেনার তোড়জোড়। প্রকল্প নবায়ন না হলে বিপাকে পড়বেন কর্মকর্তা কর্মচারী, বলছে কমিশন। অবৈধভাবে টাকার পাহাড় আর 8 কোটি টাকার সম্পদের তথ্য গোপন। শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র। এবং ঢাকা উত্তরের 36টি ফুট ওভার ব্রিজের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ। এখনো বেশিরভাগই ভিত্তি ও কলাম পর্যায়ে। কাজের পরিবেশ নিশ্চিত না করে কার্যাদেশ বাতিল বেআইনি, বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস যেন অনিয়ম ও দুর্নীতির আখড়া। অবৈধভাবে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে। আর এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত খোদ এই দপ্তরেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। এটি মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস থেকে বিভিন্ন ফসল ও ফসলের বীজ গোপনে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য। এভাবেই এগুলো নিয়ে গিয়ে অবৈধভাবে করা হয় বাইরে বিক্রি। দীর্ঘদিন ধরে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মকে নিয়ম বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা, যার মূল হোতা হিসেবে রয়েছেন খোদ এই অফিসেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। গাংনী বিএডিসি অফিসকে পরিণত করেছেন অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায়, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা। উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে। এই বহিরাগত লোক দিয়ে তাদেরকে দিয়ে যত লুটপাট সবকিছু তাদের মাধ্যম দিয়ে সে করায়। 5,000 লোকের বরাদ্দ আছে, তাতে 1,000 লোক দিয়ে কাজ দিলে 4,000 শ্রমিক সব আত্মসাৎ করে ফেলে। আমরা যাতে হাত দিয়ে যাই তো আমরা হাত দিয়ে দেয় না, বলে এটা বড় সাহেব নেবে। আর যাদের সহযোগিতায় যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম গাংনী বিএডিসি অফিসকে দুর্নীতির আখড়াখানা বানিয়েছেন, তারা নাকি এসবের কিছুই জানেন না। রাস্তা দিয়ে অনেক ফসল পানি যায়, ভুট্টা যায়, গম যায়। এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম। এখান থেকে গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা মেহেরপুরে পাঠাই এসএসসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না। তবে অনিয়মের বিষয়টি স্বীকার করে দাম্ভিকতার সাথে এই যুগ্ম পরিচালক বলছেন, সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। ওইভাবেই করতে হয়, ওইভাবে ম্যানেজ, যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হয় এবং এটা 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 হেড অফিসে জানে। এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না। আর বিএডিসির উপপরিচালক বলছেন, গাংনী বিএডিসি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনিও কিছুই জানেন না। আমি জানি যে আমাকে সভাপতি রাখবে আর কি, কমিটি নিয়ে কমিটি বসে সিদ্ধান্ত নেন তো এটা এই করে বিক্রি করবে আর কি। কাগজ তো সই করতে হবে, তখন জানতে পারবো, তারা এগুলো জানতে পারি না। অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন দুর্নীতি ও অনিয়মের কারণেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। তাই দ্রুত এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। এ যেন রক্ষকই ভক্ষক। সরকার যখন বন রক্ষায় বদ্ধপরিকর, ঠিক সেই মুহূর্তে বনের কিছু অসাধু কর্মকর্তা উজাড় করছে বনভূমি। এমনই এক দুর্ধর্ষ কর্মকর্তা হাবিবুল। কক্সবাজারে পেকুয়া উপজেলার নতুন আতঙ্ক। রাত গভীর হলেই সারি সারি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বনের গাছ। আর পাহাড় কেটে মাটি ও বালুও বিক্রি হচ্ছে তার নেতৃত্বে। এসব কাজে বাধা দিলেই গ্রামের সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করে খোদ বন কর্মকর্তা নিজেই। কক্সবাজার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। কক্সবাজারের পেকুয়া থেকে 50 কিলোমিটার দূরের দুর্গম বারবাকিয়া। ছোট বড় অসংখ্য পাহাড় আর গহীন ঘন জঙ্গলে ঘেরা 15,000 একর জায়গা নিয়ে এই বনভূমি, যেখানে রয়েছে বন বিভাগের টইটং, বারবাকিয়া ও পহরচাঁদা নামে 3টি বিট। এই বনাঞ্চলের দেখভালের দায়িত্বে তিনি হয়ে উঠেছেন বন খেকো। বারবাকিয়ার এই রেঞ্জ প্রধানের নাম হাবিবুল হক। তার ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা।
বনের বড় বড় গাছ আর পাহাড়ের বালু এবং মাটি রাতের আধারে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়ার সিন্ডিকেটের প্রধান হাবিবুল। তার নেতৃত্বেই গভীর রাতে চলে এই অপকর্ম। কাজে বাধা দিলেই পাহাড়ে বসবাস করা বাসিন্দাদের উপর নেমে আসে মামলার খড়গ। বালু তার গাড়ি 500 টাকা 1000 টাকা তারা লয়, ইয়ার বাদ দিয়ে আগে তুলিবার আগে দিতে তারা টাকা হাই ফেলায়, লেঞ্জারে ফরেস্টার টাকা হয়। শুধু তাই নয়, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে কাঠের এবং বালু ট্রাক থেকে তোলা হয় চাঁদা। গাড়ি বেঁধে 1000 থেকে 5000 টাকা করে চাঁদা তোলা হয়। সবগুলো গাছ গাছ কাটিয়ে নিয়ে গেছে। এরা তো আমরা মনে করছি যে এরা যদি এগুলো সুযোগ সুবিধা না দেয়, এগুলো গাড়ি নিয়ে এখানে পাহাড়ের ভিতর গাড়ি নিয়ে কিরকম করে দেখবে। গাছের গাড়ি একটা আছে চলে, কেউ গাড়ি খাওয়ার অসুবিধা নেই, এইটা ছাড়ে দাও। 1000 টাকা ওনে, 5000 টাকা ওনে, 2000 টাকা ওনে। হাবিবুলের ইশারাতেই পাহাড়ের বালু ও মাটি বিক্রি হচ্ছে দেদারসে। তার নির্দেশেই পাহাড় থেকে 4 লাখ ঘনফুট বালু উত্তোলন করেন স্থানীয় বালু ব্যবসায়ী জাকির হোসেন। হাবিবুর সাহেব যতক্ষণ বিক্রমের কথা আছে ফরেস্টার ইতারা লাগাব মাইনাস করিয়ে কি করি। দফায় দফায় ঘুষ দিয়েও বড় কর্তার মন গলাতে পারেননি এ ব্যবসায়ী। উল্টো নতুন করে 20 লাখ টাকা ঘুষ পরিশোধ না করায় আটকে দিয়েছেন বালু। আমার কাছ থেকে 20 লাখ টাকা চাইছে। আমি বলছি আমার কাছে এতগুলো টাকা নাই, 20 লাখ টাকা নফানোর হারামের লেঞ্জার আর ভালো নিতে হবে। হাবিবুলের কুকৃতির এখানে শেষ নয়। পাহাড়ে ঘর তুলতেও বন কর্মকর্তাকে 5 থেকে সর্বোচ্চ 2.5 লাখ টাকা করে মাসোয়ারা গুনতে হয় স্থানীয়দের। চাঁদা না পেলেই নিরীহ মানুষদের ধরে ধরে মামলা ঠুকে দেন হাবিবুল। ঘর বানাইলেও টাকা, একটা যদি টিউবওয়েল বসাই এখানেও টাকা। লাখ 2 লাখ টাকা হলে লেখা নিল ঘর বানতে, যতবার আসে ততবার টাকা খুঁজে না হলে ঘর করতে দেয় না। বন দেখাশোনা ও পরিচর্যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত থাকলেও জোরপূর্বক বিনা পারিশ্রমিকে এই কাজে বাধ্য করা হয় স্থানীয় বাসিন্দাদের। একদিন বেতন ছাড়া বিয়ার হিসাবে বেতন হবে। আর ব্যাকিং করায় ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সিংহভাগের বিরুদ্ধেই মামলা দিয়ে রেখেছেন হাবিবুল। মিথ্যা মামলা তো অনেক দেয়, গাছ খায় খুদনে উন্নদের মামলা না দেয় না, হাজারের মামলা দেয়। অভিযোগের পাহাড় নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের মুখোমুখি দেশ টিভি। সাফ জবাব, এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অবশ্যই ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের মিথ্যা ফাইনাল করার জন্য এগুলো করা হচ্ছে। চাকুরির বিধিমালা ভঙ্গ করে বন কর্মকর্তার এমন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ মন্ত্রীর। আমরা কাউকে ছাড় দেব না, এবং তবে সেটা তদন্ত সাপেক্ষে। কেউ অভিযোগ করলেই যে আমরা ব্যবস্থা নেব তেমন না, তবে আমরা অভিযোগ যদি তদন্ত করে আমরা সেই ধরনের কোনো তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, এখানে কোনো ছাড় নাই। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। ভোট গ্রহণের জন্য কেনা 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর 1,10,000-ই অকেজো, বাকি 40,000ও অকেজো হওয়ার পথে। এরই মধ্যে সব ইভিএম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কমিশন বলছে ইভিএম প্রকল্প নবায়ন না হলে বিপাকে পড়বেন কর্মকর্তা কর্মচারী। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, যার প্রতিটি বাবদ খরচ হয় 2,35,000 টাকা। এগুলোর স্থায়িত্ব কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় বিকল 1 লাখেরও বেশি ইভিএম। বাকি 40,000 সচল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হতে বসেছে ভোটিং মেশিনগুলো। চলতি বছরের জুনে শেষ হয় ইভিএম প্রকল্পের মেয়াদ। তবে মেয়াদের শেষ দিকে এসে নির্বাচন কমিশন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব পাঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড়ের আবেদনও করা হয়। এই মুহূর্তে ইভিএমটা নেওয়ার মতো বর্তমান অবস্থায় নেই, তো সেই কারণেই আরও 1 বছর এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা প্ল্যানিং কমিশনে আমাদের প্রস্তাবনা পাঠিয়েছি 1 বছর এক্সটেনশনের জন্য, নো কস্ট এক্সটেনশন। এখানে যেটা ছিল যে আমাদের প্রকল্পে যে অব্যয়িত অর্থ ছিল সেই অব্যয়িত অর্থ দিয়ে এই 1 বছর
এক্সটেনশনটা চাওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়লে নানা বিপত্তির কথা বলছেন প্রকল্প পরিচালক। এটা প্রকল্প তো মেয়াদ শেষ, তাহলে এখানে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমাদেরকে শেষ করতে হবে। টাকা স্যাংশন আমাদের তো দিতে হবে, কারণ আমাদের যত বেতন ভাতা এবং আনুষঙ্গিক যে অপারেশনাল কস্ট আছে সেটা তো প্রকল্পের মধ্যে থেকে ধরা। প্রকল্পের মেয়াদের শেষ দিনে প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। সংস্থাটির অতিরিক্ত সচিব জানান, সকলের মতামত পেলে ইভিএমের কারিগরি উন্নয়নে হাত দিবে ইসি। নির্বাচন কমিশন আশাবাদী যে এটা 1 বছর মেয়াদ, মানে নো কস্ট এক্সটেনশন যেটা আমরা বলি, যে আমাদের কোনো ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য আমরা অনুরোধ করে পরিকল্পনা কমিশনের চিঠি দিয়েছি এবং সেই আলোকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এবং ইভিএম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলে একে নির্বাচন কমিশনের আরও কিছু আছে যে নির্বাচনগুলো, বিশেষ করে স্থানীয় সরকারের সকল নির্বাচনগুলো, যে বাই ইলেকশন সেটা সবই ইভিএমে করা হবে। ইভিএম মেশিন নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণের নিয়ম থাকলেও স্টোর রুমে যাচ্ছে তাইভাবে পড়ে থাকায় নষ্ট হয়েছে মেশিনগুলো। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন 150 আসনে ইভিএমে ভোট করার আগ্রহ জানিয়ে নতুন করে 9,000 কোটি টাকার দ্বিতীয় প্রকল্পের প্রস্তাবনা দিলেও আর্থিক সংকটে ভেস্তে যায় প্রকল্পটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে টাকার পাহাড় গড়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা। এছাড়া প্রায় 8 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আসলে এর বাজার দর প্রায় 500 কোটি টাকার বেশি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি তার সম্পদ বিবরণীতে মোট 8 কোটি 48 লক্ষ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অবৈধভাবে তিনি প্রায় 3 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। মঙ্গলবার দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইন 2004-এর 26 ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি 109 ধারায় মামলা দায়ের করেছে দুদক। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় একটি মামলা দাখিল করা হয়। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পদে থাকাকালীন সময়ে তার বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। দুদকের আইনে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদক সচিব। বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। গত 18 মার্চ আদালত তার এইসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়ের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান সহ তার 2 স্ত্রী 5 সন্তানের সম্পদের হিসাব দিতেও নোটিশ দিয়েছে সংস্থাটি। 21 কার্যদিবসের মধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়ে এই নোটিশ দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করার পর তাকে 2 দফায় তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে হাজির না হয়ে তিনি 2বারের সময় আবেদন করেন। এবার তার এবং স্ত্রী 2 কন্যার সম্পদের তথ্য চেয়ে নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী 21 কার্যদিবসের মধ্যে বেনজির পরিবারকে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে। বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সেই জন্য জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে তাদের সম্পদগুলোর
স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের পরিবারের সম্পদের তথ্য জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার দুই স্ত্রী তাদের সন্তানদের নোটিশ করেছেন তদন্ত কর্মকর্তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের সম্পদের হিসাব দিতে হবে এই পরিবারকেও। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগের কর্মকর্তা মতিউরকে তলব করা হতে পারে বলে জানায় দুদক। এছাড়া এরই মধ্যে বেনজির আহমেদের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আইনের মধ্যে যে সময়সীমাটা দেওয়া হয়েছে আইনে এবং বিধিতে, সেই সময়সীমাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকবে সেটা নিশ্চয় করা হবে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড়ে ঝলইশাল সিঁড়ি থেকে বোদা উপজেলায় বেহাল দশা দুর্ঘটনাপ্রবণ মূল সড়ক নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনগণের ভোগান্তির কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝলইশাল সিঁড়ি থেকে বোদা উপজেলার যে প্রবেশ মুখ সেই জায়গায়। অর্থাৎ আমার পিছনে যে চিত্র, সেই চিত্রই বলে দিচ্ছে আসলে এই রাস্তার বেহাল অবস্থা কী রকম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনাকে যদি আমি জানাই যে পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে এমন চিত্র, অর্থাৎ এই গতকালকেও কিন্তু আসলে যদি বলি সেইখানে কিন্তু এইখানে হাঁটু জল প্রায় ছিল, যেখানে কিন্তু আসলে পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু আসলে এখানে কিছুটা খোয়া দিয়ে কিন্তু আসলে এইখানে এই গর্ত ভরাটের চেষ্টা করেছিল। কিন্তু অপরদিকে আমরা দেখেছি যে এই উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা তিনটি একসাথে হওয়ার কারণে কিন্তু এখানে যে কাজের যে গতি, সেই গতি কিন্তু আসলে নেই। সদ্য কিন্তু আমরা যে এলজিডির সাথে আটোয়ারী উপজেলায় কথা বলেছি, আটোয়ারী উপজেলায় বলছে যে এই রাস্তাটি আসলে সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে, শীঘ্রই এই কাজ কিন্তু শুরু হবে। কিন্তু আবার 2 কিলোমিটার যেতে না যেতেই আবার কিন্তু বোদা উপজেলা, যেই কারণে বোদা উপজেলার যে কাজ এলজিডি সেটি কিন্তু আসলে নেই বললেই চলে। যেই কারণে কিন্তু আসলে দুই এলজিডির ঠেলাঠেলিতে কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে এখানকার যারা পথচারীরা। প্রতিদিনেই কিন্তু আসলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। আমরা দেখছি যে এখানে গাড়ি নিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত হয়তো কাপড় চোপড় নোংরা অথবা কিন্তু আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিদিনেই কিন্তু আসলে কোনো রকম হতাহতেরও ঘটনা ঘটেছে এই রাস্তায় জুড়ে। এই রাস্তা কবে সংস্কার হবে, কবে এই পথচারীদের জন্য সুবিধাজনক, আমরা কথা বলবো এখানকার একজন অটো চালকের সাথে। আপনার সাথে জানতে চাই যে আসলে এই রাস্তায় অবস্থা কি রকম, আপনারা অটো চালান? আসলে আমাদের ঝলইশাল সিঁড়ি যেতে, আমাদের নতুন হাট যেতে এখানে সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা। সেখানে এখন রাস্তার যে বেহাল দশা, এইভাবে আমাদের যেতে লাগে কমের পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা। প্লাস আমরা যেভাবে অটো নিয়ে যাচ্ছি জায়গায় জায়গায় দুর্ঘটনার শিকার হচ্ছি। প্রতিনিয়ত আমাদের এক ভাই গতকালকেও অ্যাক্সিডেন্ট করছে, ওনার গাড়ি খাদে পড়ে গেছে এবং এই অবস্থা থেকে আমরা দ্রুত সমাধান চাই এবং মুক্তি চাই। এবং ধন্যবাদ মিডিয়া আপনাদের এইভাবে। আমরা শুনছিলাম যে একজন পথচারী, একজন অটো চালক বলছিলেন যে আসলে এইখানকার রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তা কবে ঠিক হবে সেটা জানে না কিন্তু আসলে এইখানকার যারা চালক এবং পথচারী, তাই তারা দাবি জানিয়েছে যে এই রাস্তাটি যেন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ আসলে কামনা করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। নিয়ম অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 3 মাসের মধ্যে এই নির্দেশনার অগ্রগতি কি তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সরকার একাই দুর্নীতি রোধ করতে পারবে তা নয়, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার তাগিদ দেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পাচ্ছে একের পর এক সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর। শুরু হয়েছিল বেনজির আহমেদকে দিয়ে, এরপর একে একে বের হয়ে আসলো আজিজ, মতিউর, ফয়সাল সহ আরো অনেকের দুর্নীতির তথ্য। এরই প্রেক্ষিতে সোমবার দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। মঙ্গলবার আদালতে এই রিটের শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবিন নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক। এ শুনানির এক পর্যায়ে আদালত বলেন, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। যে কোনো উপায়ে দুর্নীতি দমনে কাজ করতে হবে। কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে, পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে। এ সময় আদালত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের প্রতি বছর সম্পদ বিবরণীর দাখিলের নির্দেশ দেন এবং 3 মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেন আদালত। পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থ অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। সেই বিষয়ে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি রিট আবেদন করেছেন। উনি কিছু আইনের কথা বলেছেন। তো বিস্তারিত শুনে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ আজকে এই বিষয়ে একটা রুল দিয়েছেন এবং 3 মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলছেন। কেন এটা কমপ্লাই করা হবে না? শুনানিতে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ফ্রিজিয়ান গরুর কথা বলে ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক এগ্রো। বিমানবন্দরে কাস্টমসের নথি যাচাই শেষে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, বেনজির ও মতিউরের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো রকম আইনি দুর্বলতা রাখতে চায় না তারা। এছাড়া শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্ত্রীসহ সাবেক অ্যাডিশনাল আইজিপি শামসুদ্দোহার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে দুদক। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। 2 মাস ধরেই সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের ফেরিস্তি টপ অব দ্য কান্ট্রি। নিত্য নতুন অবৈধ সম্পদের তথ্যে বিস্মিত সাধারণ মানুষ থেকে শুরু করে তার সহকর্মীরাও। দুদকের মধ্যে বেনজির ও তার পরিবারের নামে থাকা 250 একর জমি, 12টির মতো ফ্ল্যাট, 33টির ব্যাংক হিসেব ও 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে। একইভাবে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের নরসিংদী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে হাজার কোটি টাকার সম্পদের ফিরিস্তি জনসম্মুখে এসেছে দুদকের অনুসন্ধানে। দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এত প্রমাণাদির পরও মামলায় না গিয়ে সম্পদের বিবরণী দাখিলে 21 দিনের সময় দিয়েছে দুদক। সংস্থাটির দাবি, আদালতে প্রমাণের ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখতে চান না তারা। এগ্রো যেটা বলা হচ্ছে সেই বিষয়ে এখনো কার্যক্রম চলছে। সময় মতো আমরা অবশ্যই জানিয়ে দিব অনুসন্ধানের পরে। একই দিনে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে BIWT এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সাদিক এগ্রোর আমদানি করা ব্রাহ্মা জাতের গরু তালিকা সহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসেও চালানো হয়েছে অভিযান। যা আমদানি নিষিদ্ধ
এবং উৎপাদন নিষিদ্ধ গরু আমদানি করছিল। আমদানি করার পর কাস্টম কর্তৃক আটক করা হয়। আটক করে গরুগুলো মানে পালনের জন্য সাভার কেন্দ্রীয় গরু প্রজনন খামারে প্রেরণ করা হয়। এই সংক্রান্তে যেগুলো রেগুপত্র কাস্টমসের কাছে ছিল এগুলো আমরা সংগ্রহ করে জন্য আসছি। গত সোমবার সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায় সংস্থাটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ৩৬টি ফুট ওভারব্রিজের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও বেশিরভাগ রয়ে গেছে ভিত্তি ও কলাম পর্যায়ে। ঠিকাদারের অভিযোগ, বিদ্যুতের লাইন ও জায়গা বুঝিয়ে দিতে বারবার চিঠি দিলেও কোনো উত্তর দেয়নি ডিএনসিসি। উল্টো কার্যাদেশ বাতিল করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, কাজের পরিবেশ নিশ্চিত না করে কার্যাদেশ বাতিল বেআইনি। নিয়াজ মোর্শেদের 2 পর্ব ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় কিস্তি। বিজি প্রেস, নাবিস কুমোর, ডিএনসিসি জোন 3, মহাখালী ওয়ারলেস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কোকাকোলা, বৌদ্ধ মন্দির এলাকা সহ ঢাকা উত্তর সিটির বিভিন্ন জায়গায় এভাবেই ফুট ওভারব্রিজগুলোর কাজ অসমাপ্ত করে রেখে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে পথচারীরা সুবিধার বদলে পড়ছেন ভোগান্তিতে। ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনাও। ওই দিনকে আমি নিজে ব্যথা পাইছি এই জায়গায়, তো এই জায়গাটা অনেকদিন যাবত পরে আছে। রাতের বেলা তো এইটাতে যখন যায় গুতা টুতা লাগে। সিগন্যালগুলো চলার মাঝে একসাথে 3 জন 4 জন করে রাস্তা বাড়াবার হচ্ছে, এই জন্য সিগন্যালগুলো আমরা ঠিকমতো চালাতে পারছি না। 2020 সালের ঢাকা উত্তর সিটি 319 কোটি টাকা বাজেটের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় 36টি ফুট ওভারব্রিজের কাজ হাতে নেয়। এর মধ্যে মাত্র 3টির কাজ সম্পন্ন করেছে গেল 4 বছরে। গেল বছর এগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও অনেক ফুট ওভারব্রিজ শুধু ভিত্তি ও কলাম পর্যায়ে রয়ে গেছে। আর 11টি সেতুর জন্য ঠিকাদারের কাছে জায়গা হস্তান্তর করতে পারেনি ডিএনসিসি। এই ফুট ওভারব্রিজগুলো 6টি প্যাকেজের আওতায় 6টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এর মধ্যে SM রহমান ইন্টারন্যাশনালকে গাছ কাটার অভিযোগে ব্ল্যাকলিস্টেড করা হয়, আর SM কনস্ট্রাকশনকে কাজ শেষ করতে বিলম্ব করার অভিযোগে নেই কার্যাদেশ বাতিল করে ডিএনসিসি। উনি যেটা চিঠি দিয়েছে যে আমাদের ড্রয়িং ডিজাইন এবং সবকিছু দেওয়া সত্ত্বেও আমরা কাজ ফেলায় রাখছি, এই কারণে দিয়েছে। মিডিয়ানে তারপরে ছোট নিম গাছ ছিল চিকন, ওই মিডিয়ানে কাজ করার সময় নিম গাছটা পড়ে গেছিল, এই কারণে। তবে SM কনস্ট্রাকশনের দাবি, পাবলিক প্রকিউরমেন্ট আইন অমান্য করে তাদের কার্যাদেশ বাতিল করেছে ডিএনসিসি। তারা বারবার ডিএনসিসিকে জায়গা হস্তান্তর ও বিদ্যুতের লাইন অপসারণ চেয়ে চিঠি দিলেও তার কোনো উত্তর ডিএনসিসি দেয়নি। বিভিন্ন ইউটিলিটি সার্ভিস লাইন যেগুলো থাকে এগুলোর যে সরানোর জন্য, অপসারণ করার জন্য বেশ কয়েকবার আমরা চিঠি দিয়েছি, কিন্তু তাদের কোনো রেসপন্স পায় নাই। তবে এ বিষয়ে ডিএনসিসির প্রকল্প কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করে আবার নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করার জন্য টেন্ডার করছি, তো আশা করি যে কালকে পরশু যদি ওপেন হয় আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ করে ফেলবো। আর পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলেন, ডিএনসিসি তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্যই আইন অমান্য করে এমনটি করেছেন। এই যে ঠিকাদারের চিঠির কোনো উত্তর দিল না, এতে কিন্তু বোঝা যায় ঠিকাদার যা বলেছে, যে কারণগুলো দেখিয়েছে, দ্যাট ইজ ট্রু। তারপর বিলম্বের জন্য তাকে দায়ী করে আপনি চুক্তি বাতিল করতে পারবেন না, পারবেন না। প্রথম তাকে শোকজ করতে হবে, 28 দিনের নোটিশ দিতে হবে। ঠিকাদারকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব ডিএনসিসিরই বলেও জানান এই বিশেষজ্ঞ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফেনী, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে। এতে চরম ভোগান্তিতে লাখো মানুষ। এদিকে তিস্তার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বাড়ছে রংপুর ও লালমনিরহাটে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। গত দুদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদী 4টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে ফেনীর উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পরশুরামের দক্ষিণ শালধর সহ 8টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এই বন্যার পানি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য সব আমাদের হয়ে গেছে। 11টা বাজে এখন ভাঙি, মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মালসা ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর, এ পর্যন্ত পানি
বারবার উঠে এখানে। আমাদের ভিতরে বাজারে আজকে 40 থেকে 50 বছর ধরে কোনো ক্ষতি হয় নাই। এদিকে এমন বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা ভেবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে প্রশাসন। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে জেলা 200টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 950 মানুষ। জেলায় পানিবন্দী অন্তত লাখো মানুষ। একবার বন্যা হয়ে গেল, আবার এই 3-4 দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে। আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। বন্যার ক্ষত না শুকাতে মৌলভীবাজারে ফের বন্যার আভাস। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মনু নদীর পানি 10 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি 7 সেন্টিমিটার, জুরি নদীর পানি 172 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। পানি বাড়ে, এই পানি তো ঘর বাড়ি ভাঙিয়ে আমরা চেষ্টা করি না করো, আমরা আতঙ্কিত। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মকর্তা নাই। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা জানায় পানি কমলেও কমেনি দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। সালেহ, বন্যা নিয়ে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে। গত সোম এবং মঙ্গলবার 2 দিন ভারী বর্ষণে এবং উজানের ঢলে মৌলভীবাজারের সবকটি নদী, শুধুমাত্র ধলই নদী ছাড়া সবকটি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে মৌলভীবাজারের মনু নদী, যেটা রেলওয়ে ব্রিজ পয়েন্ট, সেখানে 28 সেন্টিমিটার এবং শহরস্থ চাঁদনীঘাট পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মনু সংলগ্ন এলাকা অনেকটাই প্লাবিত হয়ে পড়েছে। এছাড়া কুশিয়ারা নদী আজ সকাল 9টা পর্যন্ত 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুরি নদী সেটি 168 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি সেটা অনেকটাই আপনার খারাপের দিকে যাচ্ছে। আপনি জানেন যে মৌলভীবাজারের হাওরগুলো গত 16 জুন থেকেই নিমজ্জিত ছিল এবং সেখানে মানুষ পানিবন্দী ছিল। একবার নতুন করে পানি বৃদ্ধিতে অনেকগুলো মানুষ আবার পানিবন্দী হয়ে পড়েছেন। এই অবস্থায় মৌলভীবাজারের বলা যায় যে প্রায় 2 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী এবং সেই পানির সাথে তারা জীবনযাপন করছেন। মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং রাস্তার পাশে উঁচু জায়গায় তারা ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন। এই জায়গায় মূলত এখন পর্যন্ত যে সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে মানুষের খাদ্য সংকট, সেই সাথে মানুষ অনেকটা অসহায় নিরুপায় হয়ে রাস্তার পাশে উঁচু জায়গায় বসবাস শুরু করছে এবং আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেই আশ্রয় কেন্দ্রগুলোতেও আবার মানুষ ফিরে যাচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, মৌলভীবাজার সদর উপজেলার হামরকুনা নামক স্থানে গতকাল একটি ভাঙ্গন হয়েছিল। সেই ভাঙ্গনটা স্বেচ্ছাশ্রমে এলাকার জনগণ সেটাকে মেরামত করে, যার কারণে এখানে অনেকটা পানির স্রোতটা কমে গেছে এবং এই জায়গায় কয়েকটি ঘর পানির স্রোত থেকে রক্ষা পেয়েছে। এছাড়া মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের যে উপজেলা জুরি, কুলাউড়া, বড়লেখা, এইসব জায়গার যে নিম্নাঞ্চল আছে, নিম্নাঞ্চলে এখন পর্যন্ত শত শত মানুষ পানিবন্দী এবং সেই পানিবন্দী মানুষগুলা ঘর রক্ষার জন্য তারা এখন নিরলস কাজ করে যাচ্ছেন, কারণ ঢেউয়ের তুরে ঘরগুলা ভেঙে যাচ্ছে এবং সাপের আতঙ্কে তারা দিন কাটাচ্ছেন। এই ছিল মৌলভীবাজারের বন্যার সর্বশেষ তথ্য।